আজকের আমাদের আলোচনার বিষয় হলো স্পেকট্রাম বা বর্ণালী। কিভাবে বর্ণালী গঠিত হয়, বর্ণালী কাকে বলে, আর বর্ণালী যে বিভিন্ন উপায়ে গঠিত হয় তার উপরে ভিত্তি করে বর্ণালীর ভাগ করা হয়েছে দুটো। একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর আরেকটা হচ্ছে এমিশন স্পেকট্রাম। আজকের এই তিনটে জিনিস নিয়েই আলোচনা করব। এখন আমরা দেখব বর্ণালী বা স্পেকট্রাম কিভাবে গঠিত হয় আর বর্ণালী বা স্পেকট্রাম কি জিনিস। দেখো, ক্লাস 10-এ তোমরা শিখে এসেছিলে সাদা আলো কোনো প্রিজমে যদি ফেলা যায় তাহলে প্রিজমের অপর পৃষ্ঠ থেকে যখন সাদা আলোটা বেরোয় তখন সে আর সাদা থাকে না। সেই সাদা আলোর যে তোমরা পড়েছো ভিবজিওর যে 7টা বর্ণ, সেই 7টা বর্ণ বা 7টা কালারে সেটা ভেঙে যায়। এখানে তোমরা জানো উপরে থাকে রেড বা লাল আর নিচে থাকে ভায়োলেট বা বেগুনি। কেন থাকে না, যে লাইট অর্থাৎ যে কালারের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিচ্যুতি বা ডেভিয়েশন তত কম হয়, আর যার যে কালারের লাইটের তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বিচ্যুতি বা ডেভিয়েশন তত বেশি হবে। তোমরা জানো যে লাল আলো বা রেড কালারের যে লাইট তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বেশি, সেই জন্য তার ডেভিয়েশনটা কম হলো। আর যে বেগুনি বা ভায়োলেট তার ওয়েভ লেন্থ কম, সেই জন্য তার ডেভিয়েশন অনেকটা বেশি হলো। এই ডেভিয়েশন বেশি হয়েছে বলে সবচেয়ে নিচে আছে দেখো ভায়োলেট, আর ডেভিয়েশন বা বিচ্যুতি কম হয়েছে বলে উপরে আছে রেড। এই যে বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়া সাদা আলোর, এটাকেই আমরা ক্লাস 10-এ শিখেছো তোমরা বা আমরা বলেওছি, সেটা হচ্ছে বর্ণালী, সেটাই হচ্ছে স্পেকট্রাম। আর এই যে স্পেকট্রাম বা বর্ণালী গঠিত হলো, এটা কিন্তু এই যে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এই যে কালারগুলো একটা কালার শেষ হতে না হতে আর একটা কালার শুরু হয়, অর্থাৎ একটা কালার আরেকটি কালারের উপরে উপরিপাতিত হয়ে যায়। ওই জন্য এটাকে আমরা বলে থাকি কন্টিনিউয়াস স্পেকট্রাম। অর্থাৎ আলাদা আলাদাভাবে কোনো কালার কিন্তু আমরা বুঝতে পারি না, একটা কালার আরেকটার উপরে উপরিপাতিত হয়ে যায় বলে সেটাকে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা হয়ে থাকে। তোমরা জানো যে এর একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। যখন রামধনু হয় তখন আমরা কিন্তু এই স্পেকট্রাম বা বর্ণালীটা দেখি। এই বর্ণালী বা স্পেকট্রাম দুভাবে তৈরি হয়। যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে, সে আলোটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও হতে পারে, তখন সেই বস্তুটার যে অণু বা পরমাণু আছে অর্থাৎ অ্যাটম বা মলিকিউল আছে তারা এক্সাইটেড হয়, অর্থাৎ তারা সেই এনার্জিটা অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়। যখন এনার্জিটা অ্যাবজর্ব করে তখন একটা স্পেকট্রাম পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। আবার ওই এনার্জিটা নেওয়ার পরে আবার যখন সে রিলিজ করে, এনার্জিটা যখন ছেড়ে দেয়, তখন আরেকটা স্পেকট্রাম পাওয়া যায়, যেটাকে আমরা বলে থাকি এমিশন স্পেকট্রাম। অর্থাৎ দু প্রকারে কিন্তু এই স্পেকট্রাম বা বর্ণালী তৈরি হতে পারে, সেটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম। এই আমরা যে সাদা আলোর কথা বলি, যে প্রিজমের উপরে সাদা আলো পাঠানো হলো, এই যে সাদা আলোটাকে আমরা ভিজিবল লাইটও বলে থাকি। এই ভিজিবল লাইটটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ছোট অংশ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিভিন্ন ধাপ আছে ওয়েভ লেন্থের উপরে বা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে নির্ভর করে বিভিন্ন ভাগ করা হয়েছে, কসমিক রে বা আল্ট্রাভায়োলেট রে এটসেট্রা। তারই একটা পার্ট হচ্ছে কিন্তু এই ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো, যেটাকে আমরা সাদা আলো বলি। দেখো, যখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোনো বস্তুর উপরে পড়ে তখন ওই বস্তুর অণু বা পরমাণু অর্থাৎ মলিকিউল বা অ্যাটম ওই শক্তিটা শোষণ করে। শক্তির বলতে কি না, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে এনার্জি, সেই এনার্জিটা তারা শোষণ করে বা অ্যাবজর্ব করে নেয়। সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি হতে পারে, ইন টার্মস অফ লাইট হতে পারে, ইন টার্মস অফ হিট হতে পারে। সেটাকে অ্যাবজর্ব বা শোষণ করে নিয়ে এই যে অণু বা পরমাণু তারা এক্সাইটেড হয়ে যায়, তারা এক্সাইটেড হয়ে গিয়ে তাদের আপার এনার্জি লেভেলে চলে যায়, হায়ার এনার্জি স্টেটে চলে যায় তারা, অর্থাৎ উচ্চ শক্তি স্তরে তারা চলে যায়।
এই যখন এই যে এনার্জিটা তারা অ্যাবজর্ব করে, ওই শোষণ করা এনার্জিটা অ্যাবজর্ব করার সময়ে একটা স্পেকট্রাম পাওয়া যায়। সেই স্পেকট্রামকে আমরা বলে থাকি দেখো অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই যখন উচ্চ শক্তি স্তরে চলে গেল, অ্যাটম বা মলিকিউলগুলো ওই এনার্জিটা অ্যাবজর্ব করে সেই উচ্চ শক্তি স্তরে তারা কিন্তু থাকতে পারে না। কেন জানো? যে ওই শক্তি স্তরটা খুব অস্থায়ী শক্তি স্তর। তখন ওরা আবার সেই পুরানো তাদের যে শক্তি স্তর ছিল সেই পুরানো শক্তি স্তরে তারা ফিরে আসতে চায়। যখনই তারা সেই পুরানো শক্তি স্তর বা নর্মাল স্টেটে ফিরে আসতে চাইবে, তখন কি হবে? যতটা এনার্জি তারা অ্যাবজর্ব করেছিল ঠিক সেই পরিমাণ এনার্জি তারা আবার ত্যাগ করবে। তারা এনার্জি রেডিয়েশন যেটা নিয়েছিল সেই রেডিয়েশনটাকে আবার এমিট করবে। ওই এমিট করা রেডিয়েশনটা কোনটা বলো তো? যেটা অ্যাবজর্ব করেছিল সেটাই তারা আবার এমিট করছে, যার ফলে আর একটি স্পেকট্রাম বা বর্ণালী আমরা পাবো, যেটাকে বলা হচ্ছে এমিশন স্পেকট্রাম। এখানে একটা কথা বলে নি, অ্যাবজর্পশন স্পেকট্রাম যখন আমরা দেখব তখন কি দেখব না, যেটা অ্যাবজর্ব করেছে সেটা দেখব। আর এমিশন স্পেকট্রামে কি দেখব না, অ্যাবজর্ব করা যে এনার্জিটা সেটা আবার যখন ফিরিয়ে দেবে তখন ওই স্পেকট্রাতে সেই অ্যাবজর্ব করা এনার্জিটাই আমরা দেখব। এই ছবিতে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম কিভাবে তৈরি হয় সেটা তোমাদের দেখিয়েছি। এখানে আমি তোমাদের একটা ডায়াগ্রাম এঁকে দেখিয়েছি কিভাবে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রামটা হয়। দেখো একটা স্যাম্পেল নিয়েছি, সেই স্যাম্পেলটা অ্যাটম বা মলিকিউল যাই হোক, সেখানে আমরা সাদা আলো ফেলেছি, হোয়াইট লাইট ফেলেছি, এখানে দিয়েছি হোয়াইট লাইট। তার যে এনার্জি আছে এই এনার্জিটা অ্যাবজর্ব করবে এই স্যাম্পেলের অ্যাটম বা মলিকিউলগুলো। হোয়াইট লাইট এই যে 7টা কালার থাকে সেই 7টা কালার এখানে দেখিয়ে দিয়েছি। এর থেকে যে এনার্জিটা অ্যাবজর্ব করলো সেই এনার্জিটা অ্যাবজর্ব করে ওই মলিকিউল বা অ্যাটমগুলো তারা হায়ার এনার্জি স্টেটে গেল। দেখো এইখানে যেটা আমি তোমাদের দেখিয়েছি, এখানে হোয়াইট লাইটের যে 7টা কালার ছিল সেই 7টা কালারের মধ্যে কালো বা ব্ল্যাক কালারের একটা করে স্পট তৈরি হয়েছে। কেন এই ব্ল্যাক কালারের স্পটগুলো তৈরি হলো জানো? এই ব্ল্যাক কালারের স্পটগুলো তৈরি হলো কারণ কেন কি এখানের যে ওয়েভ লেন্থগুলো ছিল সেই ওয়েভ লেন্থের যে লাইট, সেই লাইটগুলোর যে এনার্জি তাকে অ্যাবজর্ব করেছে এই অ্যাটম বা মলিকিউলগুলো। এই ওয়েভ লেন্থে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলোকে ও অ্যাবজর্ব করার জন্য এই জায়গাতে কিন্তু ব্ল্যাক স্পট তৈরি হয়েছে। এটাকেই আমরা বলছি, এই যে ব্ল্যাক স্পটগুলো এটাকেই আমরা বলছি অ্যাবজর্ব রেডিয়েশন। ওই রেডিয়েশনগুলোকে ও অ্যাবজর্ব করেছে। আর এই রেডিয়েশনগুলো যে অ্যাবজর্ব করেছে, এখানের যে ওয়েভ লেন্থগুলো ছিল এই ব্ল্যাক স্পটগুলোর যে লাইটের যে ওয়েভ লেন্থ সেই ওয়েভ লেন্থগুলো মিসিং হয়েছে বলে ওগুলো ব্ল্যাক দেখাচ্ছে। আর বাদবাকি জায়গাগুলো এরা কিন্তু ব্রাইট কন্টিনিউয়াস যে স্পেকট্রাম, নিচে যে কন্টিনিউয়াস স্পেকট্রাম ছিল বাদবাকি অংশগুলো দেখো ওই রকম ব্রাইট কন্টিনিউয়াস তারা রয়েছে, শুধু মাঝখানে একটা করে কালো কালো স্পট তৈরি হয়েছে। এই স্পট তৈরি হওয়ার কারণ হচ্ছে ওই জায়গাগুলোর ওয়েভ লেন্থের লাইটটাকে অ্যাবজর্ব করেছে। এরপরে ওরা ওইটা তো অ্যাবজর্ব করলো, মলিকিউল বা অ্যাটমগুলো করে তারা হায়ার এনার্জি স্টেটে গেল, কিন্তু ওই হায়ার এনার্জি স্টেটটা খুব আনস্টেবল হওয়ার জন্য ওরা আবার কি করবে, ব্যাক করবে তাদের নর্মাল সেই এনার্জি স্টেটে। যখন ব্যাক করবে সে যে পরিমাণ এনার্জিটা নিয়েছিল, অ্যাবজর্ব করেছিল যে পরিমাণ এনার্জিটা, সেই পরিমাণ এনার্জিটা সে আবার এমিট করবে। সেই রেডিয়েশনটা যে যখন এমিট করবে তখন আমরা আবার একটা স্পেকট্রাম পাবো। দেখো ওখানে আমরা তোমাদের বলেছিলাম যে কালো কালো যে স্পটগুলো সেই কালো কালো স্পটগুলোই হচ্ছে অ্যাবজর্ব করা। তাহলে এখানে এই যে রেডিয়েশন আমরা পাবো ম্যাক্সিমামটা কালো স্পট হবে। কেন না, কালো স্পটই তো তারা অ্যাবজর্ব করেছিল। এবারে আমরা যখন এই আফটার এমিশন ওই যে রেডিয়েশনটা সে এমিট করলো, কোনটা এমিট করলো, যেটা সে অ্যাবজর্ব করেছিল সেটাই এমিট করলো, তখন সেইটা ম্যাক্সিমামটা ডার্ক বা কালো স্পট তৈরি হলো। এর জায়গায় মাঝে মাঝে যে সাদা লাইটেড এরিয়া, এই লাইটেড এরিয়াগুলো মাঝে মাঝে থাকবে, কালোর মাঝে মাঝে একটা করে লাইটেড এরিয়া থাকবে। এটাকেই আমরা বলছি লাইন এমিশন স্পেকট্রাম। এই লাইন এমিশন স্পেকট্রাম কেন বললাম না, এই কালো কালো যে পুরো কালো স্পট তার মাঝখানে কিন্তু একটা করে লাইটের স্পট আছে। হাইড্রোজেন বর্ণালী যখন পড়ানো হবে, হাইড্রোজেন বর্ণালীটা কিন্তু এই এমিশন স্পেকট্রাম, সেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম নয়। আমরা এরপরে আসবো লাইন এমিশন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম।
এর পরের দিনকে আমরা আলোচনা করব হাইড্রোজেন স্পেকট্রাম বা হাইড্রোজেন বর্ণালী নিয়ে। অ্যাকচুয়ালি হাইড্রোজেন স্পেকট্রাম বা হাইড্রোজেন বর্ণালী যেটা, এটা হচ্ছে লাইন এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের যে বর্ণালীটা পাই সেটা অ্যাকচুয়ালি এমিশন স্পেকট্রাম। আমি আজকে তোমাদের শেখালাম এমিশন স্পেকট্রামটা কি। এর পরের দিন আমরা হাইড্রোজেনের কিভাবে এমিশন স্পেকট্রামটা তৈরি হয় সেটা আমরা আলোচনা করব।